আগামী 17 তারিখ থেকে নদিয়ায় ইউনিটি মার্চ 2025। গত 31শে অক্টোবর থেকে দেশব্যাপী সর্দার বল্লভভাই প্যাটেলজির 150তম জন্মবার্ষিকী পালন হচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম বর্ষ উপলক্ষে এবার নদিয়া জেলা জুড়ে মেরা যুব ভারত নদিয়ার পরিচালনায় সর্দার ভিশন ইউথ মিশনের ইউনিটি মার্চ বা একাধিক পদযাত্রার আয়োজন হতে চলেছে আগামী 17 থেকে 19শে নভেম্বর। 17 তারিখে পায়রাডাঙ্গা থেকে চাকদা এবং তেহট্ট এলাকায় এই পদযাত্রা হবে। 18 তারিখে বগুলা থেকে হাঁসখালি এবং কল্যাণীর মধ্যে এই পদযাত্রা হবে এবং শেষ দিন অর্থাৎ 19 তারিখ নবদ্বীপে এই পদযাত্রা হবে। 3 দিনই দুপুর 3টে থেকে এই পদযাত্রা শুরু হবে। প্রত্যেক যুব থেকে সকল বয়সের মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন এবং পদযাত্রায় থাকবে সাংস্কৃতিক কর্মসূচি এবং একাধিক যুব সংস্কারমূলক কার্যকলাপ। উক্ত পদযাত্রাগুলিতে উপস্থিত থাকবেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদেরা তথা সাধারণ মানুষজন। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুব দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই কর্মসূচিতে সাধারণ মানুষজনকে আহ্বান জানাতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল আজ রানাঘাট সাংসদ কার্যালয় নদিয়া দক্ষিণ জেলা পার্টি অফিসে। রানাঘাট থেকে প্রসেনজিৎ দামের রিপোর্ট, এইচপিআই নিউজ। সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্ম জয়ন্তী ছিল। এই বছর আমরা জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবর্ষ। সেই উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান নেওয়া হয়েছে। এমন একটি অনুষ্ঠান স্বরূপ ভারত সরকারের যুব মন্ত্রণালয় এবং যুব উৎসব দপ্তরের অধীন মাই ভারত নদিয়া তার পক্ষ থেকেও বিবিধ প্রোগ্রামের আয়োজন করা হবে। সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রানাঘাট লোকসভার সাংসদ সম্মানীয় জগন্নাথ সরকার মহাশয়, উপস্থিত আছেন নদিয়া জেলার ডিওয়াইসি রিজভি শাহনাজ রহমান ম্যাডাম, উপস্থিত আছেন মাই ভারতের একজন স্বেচ্ছাসেবক রাহুল ঘটক এবং আমি অভিজিৎ বিশ্বাস, আমি একজন স্বেচ্ছাসেবক। তো সাংবাদিক সম্মেলন শুরুর আগে সকলকে স্বাগত জানাচ্ছি। পদযাত্রা আমাদের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাবে। সেখানে প্রথমে আমরা স্টার্ট করবো কোনো একটা কালচারাল ইভেন্ট দিয়ে, আর পুরো এন্ড রুট আমাদের কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম থাকতে পারে, হয়তো আমরা ঝাঁকি বা ব্যান্ড এই ধরনের রাখতে পারি। অ্যান্ড দেন যেখানে এন্ড হবে পয়েন্টে সেখানে আমরা একটা কালচারাল অনুষ্ঠান রাখবো এবং অনারেবল এমপিসের ওখানে পার্টিসিপেন্টসের অ্যাড্রেস করবো। এই যে যিনি যার জন্মদিন থেকে আমরা একতা যাত্রা করছি তার ছবি আমাদের বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারায়, তার গুজরাটে জন্ম ছিল, তাকে সেখানে বিশাল এক মূর্তি, যেটা পৃথিবীর এখন সর্ববৃহত্ততা সম্পন্ন ইউনিটি স্ট্যাচু, অর্থাৎ একতার জন্য স্ট্যাচু তৈরি হয়েছে। আর তাকে কেন্দ্র করেই আমরা আবার 150 বছর পূর্তিতে আমরা একতা যাত্রা শুরু করেছি। আর তার যে কৃতিত্বর মধ্যে, যখন ব্রিটিশ আমাদের দেশ স্বাধীন ঘোষণা করে দিয়ে যায় তখন ব্রিটিশকে কর দিত, ব্রিটিশের শাসন অধীনে বর্ষতা স্বীকার করে তারা রাজত্ব চালাতো। 565টা রাজ্য ছিল, একে বলা হয় ব্রিটিশের করদ রাজ্য। তারা স্বাধীনতার সময় সত্ত্বেও ছিল না। এদের ইচ্ছায় কেউ যদি মনে করে আমি পাকিস্তানে যাব, তিনি পাকিস্তানে যোগ দিতে পারতেন। কারো যদি ইচ্ছা থাকে ভারতের সঙ্গে যুক্ত হবেন, তিনি যুক্ত হতে পারেন। কারো ইচ্ছা যদি বলে না আমি এই একইভাবে কর দিয়ে স্বাধীন রাজত্ব আমি চালাবো, তিনি সেই হিসাবেও থাকতে পারেন। এই স্থিতি থেকে ভারতবর্ষকে মুক্তি দেওয়ার যিনি মূল কারিগর, তিনি হচ্ছেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। আর তার যে কাজ, তিনি যে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছিলেন এই একত্রীকরণে, সেই কারণে তাকে যেমন ইউনিটি মানব বলা হচ্ছে, লৌহ মানব বলা হচ্ছে, কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এইরকম দেখা গেছে তৎকালীন যুগে সমস্ত করদ রাজ্যকে আবেদন জানিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল ভারত ভুক্তি করেছিলেন। এক্সেপশনাল 2টি রাজ্য, এক কাশ্মীরের রাজা হরি সিং তখন বলেছিল যে আমি কোনো দিকেই যুক্ত থাকবো না, আমি স্বাধীনভাবে রাজত্ব চালাবো। সেই রাজ্যের জনসংখ্যা বেশিরভাগ ছিল ভারতের মাইনরিটি সম্প্রদায়।
অর্থাৎ মুসলিম ধর্মে বিশ্বাসী, কিন্তু রাজা ছিলেন হিন্দু ধর্মে বিশ্বাসী হরি সিং। ঠিক তেমনি হায়দ্রাবাদ কেন্দ্র করে জুনাগড় হায়দ্রাবাদ মিলে আর একজন রাজা ছিলেন। এখানকার জনসংখ্যা হিন্দু মেজরিটি, এবং আর রাজা ছিলেন নিজাম, তিনি মুসলিম। তিনি পাকিস্তানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন নেহরু তার অনুমতি না নিয়ে আমাদের এই লৌহ মানব, ভারতবর্ষকে এক রাখার যার কৃতিত্ব বেশি, তিনি সরাসরি, সাধারণ নিয়ম আছে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এইরকম কঠিন ডিসিশন নেওয়া যায় না, আর তিনি সেটা নিয়ে ওই হায়দ্রাবাদ দখল করে নিয়েছিলেন। তখন নিজাম পালিয়ে পাকিস্তানে চলে গেছিলেন। আর পরবর্তীকালে আমরা স্বাধীন রাজ্য, আমরা জানি যখন পাকিস্তান তার গোপন সেনাবাহিনী পাঠিয়ে ওই হরি সিং এর রাজ্য দখল করে নিচ্ছে, তখন রক্ষা করার ক্ষমতা হরি সিং এর যখন ছিল না, তখনই নেহরুর মধ্যস্থতায় বা আরেকজনা ছিলেন মাধব রাও সদাশিব রাও গোলওয়ালকার, সংঘের দ্বিতীয় সরসংঘ চালক, তাকেও দূত হিসাবে ব্যবহার করে হরি সিংকে বোঝানোর ব্যবস্থা করা হয়েছিল। এবং পরবর্তীকালে কাশ্মীরকে বিশেষ অধিকার দিয়ে নেহরু ভারত মুক্তি করেছিলেন। পরবর্তীকালে আমরা জানি 370 দ্বারা আজকে অবলুপ্ত হয়েছে এবং কাশ্মীরের উন্নয়নও হচ্ছে, সঠিকভাবে একতা আমাদের বাড়ছে। আর এই কৃতিত্ব আমরা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে পারি। আর সেই সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করে আমরা যাতে সামনে যে বিপদ, ভারতবর্ষ যে নতুন ভারতে পরিণত হচ্ছে, স্বাভাবিক বিশ্বের শক্তিধর দেশগুলো তারা চাইবে না ভারতবর্ষে উঠে দাঁড়াক, তাদের 1 নম্বর স্থানটা হাতছাড়া হোক। তাই কারণে তার পেছনে ষড়যন্ত্র করে বিচ্ছিন্নতাবাদ মদত দেওয়া, ডিপ স্টেটকে মদত দিয়ে, সাংবাদিককে লাগিয়ে দেওয়া, বিভিন্ন মাধ্যমকে অর্থ দিয়ে কাজে লাগিয়ে ভারতবর্ষকে বিচ্ছিন্নতা যাতে আন্দোলন করাতে পারে, ভারতবর্ষকে দুর্বল করতে পারে, সেই অপচেষ্টা থাকবেই, এটা রাজনীতি থাকে। আমরা তার ওভারকাম করব এই সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিন উপলক্ষে যে একতা যাত্রা, সেটা খুবই প্রয়োজন। আর এই কাজটা করতে পারে যুবকরা, কারণ নিঃস্বার্থে কাজ করতে পারে যুবকরাই। সংসারী হয়ে গেলে তার সংসারের চিন্তা, ভবিষ্যতে ছেলে মেয়ের চিন্তা থাকে, তাই যুবকরাই নিঃস্বার্থ কাজ করতে পারে। তাই স্বামী বিবেকানন্দ, যার জন্মদিন বলা হচ্ছে যুব দিবস, সারা বিশ্ব যুব দিবস, তিনি বলতেন আমি যুবক চাই, শ্রমিক না, কৃষক না, মার্কসীয় দত্ত না, তিনি যুবক চাইতেন। 100 যুবক হলে তিনি ভারতবর্ষ না পৃথিবী পরিবর্তন করে দেবেন, এইরকম কথা বলেছিলেন। তাই যুবকরাই পারে বলে এই সরকার, আমাদের সরকার যুবকদের দিয়েই ইউনিটি যাত্রার কার্যক্রম নেওয়ানো হচ্ছে। তাই আমরা চাই এই বার্তাটা সারা দেশে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক, তার ভুলিয়ে দেওয়া ইতিহাসটা যাতে সহজে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। তাই সমস্ত সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ, এইটা যাতে সাধারণ স্তরে মানুষকে পৌঁছে দিয়ে আমরা যে এক ভারতবর্ষ, অটুট শক্তিতে ইউনিটি থাকতে পারি, একতা যতই ভোলানোর চেষ্টা করা হোক, বিভেদ তৈরি করা হোক, আমরা তাতে কোনো কান না দিয়ে আমরা শক্তিশালী জাতি হিসাবে আমরা ভারতবর্ষ মাথা তুলে দাঁড়াতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি শুধু নয়, কল্যাণকামী শক্তি, সারা পৃথিবীর মানুষের পথ দেখানোর শক্তি যাতে আমরা পেতে পারি, অর্থাৎ বিশ্বের গুরুর আসনে বসতে পারি, গুরু অর্থাৎ অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলোকে আলোকিত করতে পারি, বিশ্ববাসীকে আমরা পথ দেখাতে পারি, সেই শক্তি আমাদের তৈরি হোক ইউনিটির মাধ্যমে। নমস্কার। 17th, 18th এবং 19th আমরা নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে করাবো। আমি এগুলো মেনশন করে দিতে চাই যে কোন জায়গা থেকে কোন জায়গা আমাদের পয়েন্ট এ এবং পয়েন্ট বি কি হবে, কোন সময়টাও সময়টা আমি উল্লেখ করে দিচ্ছি। 17th of November পায়রাডাঙ্গা থেকে চাকদা আমাদের একটা পদযাত্রা হবে। সময় হচ্ছে দুপুর 3টে থেকে ওটা স্টার্ট হবে। 2 নম্বর 17 তারিখের যে আমাদের নেক্সট পদযাত্রা, সেটা 73 হলিয়া মোড় থেকে নেতাজি স্ট্যাচু অব্দি, এটা আমাদের স্টার্ট হবে 2:30 নাগাদ। 3 নম্বর পদযাত্রা 17 তারিখে আমাদের হবে কৃষ্ণনগর উত্তরের কালেক্টরি মোড় থেকে পোস্ট অফিস মোড় 2:30। মোটামুটি আমরা এক্সপেক্ট করছি যে পার্টিসিপেশন 150 থেকে 200 জন আমাদের এখানে পার্টিসিপেন্টস হবে। নেক্সট আমরা 18 তারিখে চলে যাই। 18 তারিখে প্রথম পদযাত্রা হবে বগুড়া থেকে হাঁসখালি, এটা হচ্ছে বিকেল 3টে থেকে। 2 নম্বর যে পদযাত্রা সেটা কল্যাণী পুলিশ স্টেশন থেকে কল্যাণী সেন্ট্রাল পার্ক অব্দি,
এইটা আমাদের সকালবেলায় হবে এই পদযাত্রাটা, অ্যারাউন্ড 11:30। আর লাস্ট যেটা আমাদের 19th নভেম্বর, সেদিন আমাদের একটাই পদযাত্রা আছে, সেটা আমরা নবদ্বীপে করাবো। সেটা হচ্ছে জগন্নাথ তলা থেকে মণিপুর মোড়, বিকেল 3টে থেকে। তো মোট আমাদের 6টা পদযাত্রা ডিউরিং আ কোর্স অফ 3 days আমরা অর্গানাইজ করবো। হ্যাঁ, আমি এটা জানিয়ে রাখি, আমাদের ডিপার্টমেন্ট এভরি ইয়ার আমাদের ক্লাবসের সাথে আমরা প্রোগ্রাম করি। স্পোর্টসটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ইউথ ডেভেলপমেন্টে। ওই জন্য আমাদের ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস হয় প্রত্যেক বছর, এই বছর